তো সেখানে তার বাসর হলো অল্প সময়ের ভিতরে। এগুলি কি কল্পনা করা যায়? আবার সেই তাৎক্ষণিক 2-1 ঘন্টার ভিতরেই ছেড়ে দিয়েছে। ইসলাম কি এত সহজ, এত রেডিমেড? এক সময় নেকায় মোতা জায়েজ ছিল। সেই কোন সময়? ইসলামের প্রাথমিক যুগে, যখন যুদ্ধ বিগ্রহ চলছিল, সাহাবীরা যুদ্ধের তাঁবুতে দীর্ঘদিন যুদ্ধে তাঁবুতে ছিল, যুদ্ধ শেষ না করে আসতে পারে না স্ত্রীর কাছে, তখন নেকায় মোতা বৈধ ছিল। কন্ট্রাক্ট ম্যারেজ, নেকায় মোতার যদি স্বাভাবিকভাবে বলা হয় চুক্তি ভিত্তিক বিয়ে, কন্ট্রাক্ট ম্যারেজ, সেগুলো তখন আর জায়েজ নাই। ওই ইমাম সাহেব যেটা করলেন সেটাও ভাইরাল হয়েছে। সরকার বা দেশের প্রশাসন এ ব্যাপারে কি উদ্যোগ নিয়েছিল আমার জানা নেই। আমি আমার জানা মতে একটি বাস্তব ঘটনা বলে আমি ওই ঘটনাটা বলে শেষ করব। সেটা হলো এই, কোনো এক মহিলার হাজব্যান্ড মালয়েশিয়া থাকে, মিডল ইস্টে থাকে। বেশিরভাগই তো বাংলাদেশের শ্রমশক্তি, বাংলাদেশের শ্রমিক পর্যায়ে যারা কাজ করে এরা মিডল ইস্টে থাকে, কাজ করে, তাই না? এটা তো স্বাভাবিক। তো মালয়েশিয়া থাকে এক লোকের হাজব্যান্ড। তো মহিলারা তো মনটা নরম, মালয়েশিয়া হাজব্যান্ড থাকে, ছেলেটাকে দিছে হেফজ মাদ্রাসায় যে হাফেজ হয়ে বাবা মার জন্য দোয়া করবে। কে না চায় যে এই সৎকায় জারিয়ার সব নিতে? তো ছেলেটাকে মাদ্রাসায় দিছে। একজন মাদ্রাসার যে হেফজ মাদ্রাসার যে হুজুর, সে ওই মহিলাকে বলতেছে যে আপনার ছেলেকে আবাসিকে দেন, এখানে রাত্রে থাকবে। ওই মহিলা হইল ও ছেলেটাকে দিয়ে যায়, আবার নিয়ে আসে। বলল যে ওর বাবা থাকে না, আমি তো ছেলেটাকে ছাড়া একা থাকতে পারবো না, আমার কষ্ট হইল, আমি ছেলেটা আমার কাছেই রাত্রে থাকবে, এখানে আমি খাবার নিয়ে আসবো। আমি না, এটা না, আপনি এখানেই দেন। এখানে দিলে হবে কি, এখানে আমরা আজানের আগে উঠে সবাই বাচ্চাদেরকে নিয়ে তাহাজ্জুদ পড়ি এবং সেই বাচ্চা আমাদের সাথে তাহাজ্জুদ পড়ে ওর বাবার জন্য আপনার জন্য দোয়া করবে। এটা বিরাট একটা ব্যাপার। এই মহিলা এই কথা শুনে মহিলার মনটা নরম হয়ে গেছে, চোখের পানি চলে আসছে। সেই মহিলা তার ছেলেকে ওই রাতে থাকার ব্যবস্থা করে দিল, ওখানে থাকলো। কয়েকদিনের মধ্যেই ঘটনা ছড়িয়ে গেল, ছেলে বাসায় চলে গেল, রাগারাগি ফাতাফাতি। কি হলো? ওই হুজুর ওই ছেলের সাথে সমকামিতা করে। এখন দেখেন আপনি, সরিষার ভিতরে ভূত, কত সুন্দর কথা বইলা বাবা মার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করবে। কার মনটা নরম না হয়, কে অবিশ্বাস করবে যে এই জায়গায় তাহাজ্জুদ হবে না? সেই তাহাজ্জুদের পরিবর্তে কি হলো বলে? তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের পরিবর্তে হলো সমকামিতা। যে সমকামিতার কারণে লূত আলাইহিস সালামের আমলে, লূত আলাইহিস সালামের কওমে লূত ধ্বংস হয়ে গেল, কোরআন শরীফের বর্ণনা আছে। এই হলো বাংলাদেশে কওমি মাদ্রাসার, আমি সব মাদ্রাসার কথাই বলছি না, কোনো মাদ্রাসায়, কোনো মাদ্রাসা হলো কোনো মাদ্রাসারই বিচার হোক। এখনে যেই ঘটনাটা শুনতেছি সেটা হলো এই, আমরা পাকিস্তান পিরিয়ডে লিবারেশনের পূর্বে তো আমার বয়স খুব একটা বেশি না, প্রাইমারি গোয়িং স্টুডেন্ট। সেই 69-70-এর কথা যদি বলেন, তখন তো খুব একটা বড় না, ছোট। সেই সময় আমরা শুনেছি, যে আমরা যে মানে বলা হয় যে পরিবার পরিকল্পনার পদ্ধতি, স্থায়ী পদ্ধতি, ওইটা তো আমরা বুঝতাম না। এটা যেটাকে বলা হয় লাইগেশন, এবং পুরুষদের একটা ওরকমই স্থায়ী ব্যবস্থা ছিল যে পুরুষত্ব নষ্ট হয়ে যাবে আর বাচ্চা হবে না। এটা দারিদ্র্য বিমোচন অথবা জনসংখ্যা নিয়ন্ত্রণের একটা কৌশল, পুরুষের একটা মূল্যটা এখানে বলে রাখা ভালো। যে সেই সময়ে একটা অঘটন সবসময় ঘটে। সেই সময় আমি দেখেছি আমাদের বাড়ির পাশে একটা বাজারে একজন দোকানদার, সে
মুসলমান কিন্তু অত্যন্ত প্রভাবশালী, টাকা পয়সা নাই, ফ্যামিলিতে লোকজন নাই, ছেলে নাই, তারপরও খুব প্রভাবশালী। তার বাড়ি যেখানে সেখানকার লোকজনও গরিব, কিন্তু যে কোনো ব্যাপারে তার পিছনে ঝাঁপিয়ে আসে তারা, সেই হিসাবে সে খুব প্রভাবশালী। সে একটা হিন্দু বিধবা, একটা সুন্দরী মহিলাকে, সেই মহিলার কোনো সন্তান নেই, স্বামী নেই, বিধবা, সেই মহিলার বাড়িঘর আছে, সে ওই মুসলিম পুরুষ লোকের সাথে বসবাস করত, কোনো বিয়ে শাদী ছাড়াই, যেটাকে আমরা বর্তমানের ভাষায় আমরা লিভ টুগেদার বলি। দীর্ঘ, কেউ কিছু বলতে পারতো না, আমরা তো ছোটো বুঝি নাই। পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের সময় তখন কি করবে, অনুপায় হয়ে তাকে এলাকার লোকেরা মসজিদের ইমাম মসজিদে নিয়ে গোসল করিয়ে হিন্দু মহিলাকে মুসলমান বানিয়ে তাওবাতিল্লাহ পরে সরা পরিয়ে দিয়েছে। তার ভিতরে এই উদ্যোক্তার ভিতরে আমার বাবাও একজন ছিলেন। সেই তখন আমরা ছোট, আর ওই সময় আমরা শুনেছি যে ওই যে বন্ধাত্মকরণ, পুরুষত্ব বিনষ্ট করার একটা প্রক্রিয়া আছে। তো এখন যেটা বলতেছি সেটা হলো এই যে ওই যে মসজিদের ইমাম সাহেব এবং ওস্তাদ, ওই 11 থেকে 12 বছরের একটা ছেলে, কত সুন্দর চেহারা, জানি না অত পরিচয়। ছেলের মাকে দেখা গেল, ছেলের মা সে কি কান্নাকাটি আহাজারি, সেই ছেলের বাবা কাছে আসে না, দেশের বাহিরে, সম্ভবত মিডল ইস্টে থাকতে পারে, এটা আমার ধারণার থেকে বলছি। সেই ছেলেটাকে বাসায় নিয়ে, বাড়িতে নিয়ে চেতনা নাশক ঔষধ খাইয়ে তাকে সেন্সলেস করে তার পুরুষত্ব নষ্ট করে ফেলছে। পুরুষত্ব নষ্ট করে ফেলছে, এটা তো বুঝতেই পারছেন। আর ব্যাখ্যা কী দেব, যেটাকে অন্ডকোষ না গণ্ডকোষ বলে জানি না, সেই কাঁঠালের 2টা বিচি, এই বিচি 2টা ফেলে দিয়েছে। বিচি 2টা ফেলে একজন ইমাম সাহেবদের কীভাবে দিল, এটা তো আমার বুঝে আসে না। একজন ইমাম সাহেবের কেরাত সহি কিনা, সে আবার এই বিদ্যায় পারদর্শী হলো, এটাতে কি করে একটা লোকে একটা বাচ্চার ওই যে কাঁঠালের বিচি 2টা ফেলে দিল। সে বাচ্চারা কিন্তু সুস্থ, ভালো, বাচ্চার কিন্তু আইডিয়া নাই সে তার জীবনটা কিভাবে বিপন্ন হলো, তার জীবনে কি হবে, এই ধারণা তার নেই, সে সুস্থ। তাই সেই ওগুলো ফেলাই দিল, বাচ্চা সুস্থ। ইমাম সাহেব এত পারদর্শী, এত ডাক্তার হইল কিভাবে আমার বুঝে আসে না। এখন সেই ইমাম সাহেবেরও দেখাইলো, ইমাম সাহেব স্বাভাবিক। এই বিষয়টা কি সরকারের নলেজে যায় নাই, প্রশাসনের নলেজে যায় নাই। এখন সেই মহিলা চোখে শুধু আগুন, ধাউ ধাউ কান্না করতেছে যে আমার, মহিলা তো বুঝতে পারতেছে আমার ছেলেটার জীবনটা নষ্ট করে দিল, ধ্বংস করে দিল, আমার ছেলেটার তো পুরুষত্ব নষ্ট করে ফেললো, আমার ছেলে তো ভবিষ্যৎ আছে, বিয়ে শাদী করাবো, বাচ্চা কাচ্চা হবে, সেই ভবিষ্যৎ আমার ছেলের নাই। ছেলে কিন্তু কিছু বুঝতে পারতেছে না। এখন আমার কথা হলো ভাই, এই গল্প আর করব না। এইরকম ঘটনা একজন ইমাম সাহেব দ্বারা কি করে হলো, এটা তো আবার নতুন জিনিস শুনলাম। এগুলি তো এতদিন শুনি নাই যে ইমাম সাহেব আবার এই যে এই কাজ করে, বিসি ফেলাই দেয়। তো আমাদেরও তো ভয় লাগে। ইমাম সাহেব এমন জিনিস, এই যে এখন এই যে বলে যে এই জামাত ইসলাম ক্ষমতায় আসলে কওমি মাদ্রাসা, এতিমখানা, এগুলো প্রভাব পড়বে না। তো এইগুলি করলে, এইগুলি তো কওমি মাদ্রাসার ইমামদের ভিতরেই দেখি। আল্লাহ পাক সকলকে হেফাজত করুক। আমরা আশা করব ও যারা আছেন তাদের ছেলেপেলে মাদ্রাসায় পড়ে একটু সতর্কতার সাথে সাবধানতা অবলম্বন করবেন। আর বিশেষ করে একটু গরিব যাদের বাবা নেই, যাদের মা নেই, বাবা আছে, মা আর এক জায়গায়, মা আছে, বাবা আর এক জায়গায়, অথবা বাবা বিদেশ থাকে, স্বামী বাবা মার মধ্যে সম্পর্ক নেই, এরকমই বেশিরভাগই হয়। এই দুর্বলতার সুযোগ পেয়েই এরা করে। তা আশা করি সচেতন থাকবেন। আর সরকারের প্রতি, প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এগুলো খুঁজে বের করে এদেরকে শাস্তির আওতায়, আইনের আওতায় নিয়ে আসেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। কত লোককে তো ডিম থেরাপি দিয়েছেন। ওই যে দেখলাম চিটাগাংয়ে একটা ছেলেকে কয়েকটা গুলি করে মেরে ফেলছে, সে নাকি আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়েছে, এতটুকু শুনেছি। তা আশা করি বিষয়টা বুঝে আসছে, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।